ফিরে এলাম বিরতির পর। এসআইআর ওয়াকফ প্রতিবাদের নামে ধর্মতলায় রণক্ষেত্র আইএসএফ এর কর্মী সমর্থকদের। কলকাতা পুলিশের কোনো রকম অনুমতি ছাড়াই ধর্মতলায় ধর্ণা মঞ্চ তৈরির চেষ্টা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় আইএসএফ এর কর্মী সমর্থকেরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এসআইআর ওয়াকফ প্রতিবাদের নামে ধর্মতলার রণক্ষেত্র আইএসএফ কর্মী সমর্থকদের। কলকাতা পুলিশের কোন রকম অনুমতি ছাড়াই ধর্মতলায় ধর্ণা মঞ্চ তৈরির চেষ্টা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় আইএসএফ কর্মী সমর্থকেরা। জানি একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ধর্মতলা মেট্রো চ্যানেল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে আইএসএফ কর্মী সমর্থকদের। বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও, যদিও পরে তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ এর বিক্ষোভে কার্যত স্তব্ধ যান চলাচল। চরম সমস্যার মুখে সাধারণ মানুষ। যে কোনো সময় বাংলায় চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ বুধবার বিক্ষোভের ডাক দেন নওশাদ সিদ্দিকী। এই জন্য কলকাতা পুলিশের কাছে কোন রকম আগাম অনুমতি চাওয়া হয়নি বলেই অভিযোগ উঠে আসছে। অর্থাৎ হঠাৎ করেই ধর্মতলা মেট্রো চ্যানেলে আইএসএফ কর্মীরা জড়ো হতে শুরু করেন এবং ধর্ণামঞ্চ তৈরির চেষ্টা চালায়। তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আইএসএফ কর্মী সমর্থকদের। একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ধর্মতলা এলাকায়। এর মধ্যেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নওশাদ সিদ্দিকী। জানা গিয়েছে পুলিশ তাকে আটকও করেছে। পুলিশে আক্রমণের অভিযোগ উঠে এসেছে নওশাদের মুখে, যদিও পুলিশের তরফে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মাছের রানী বলা হয় ইলিশ মাছকে। ভোজন রসিক বাঙালির পাতে যদি ভাত আর ইলিশ মাছ থাকে তাহলে তো কথাই নেই। সারা বছর ইলিশের খুব চাহিদা না থাকলেও বৃষ্টির আগে এই চাহিদা বেশ বেড়ে যায়। এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবার বাজারে। ইলিশ মাছ ও বাঙালির যুগলবন্দী রয়েছে প্রাচীনকাল থেকে। পাশাপাশি বর্ষাকাল আসতে না আসতেই ইলিশ মাছের চাহিদা আরও বেড়ে যায়। তবে এবছর প্রথম থেকে ইলিশ মাছ কম আমদানি হওয়ায় মুখ ভার হয়েছিল বাঙালির। অপরদিকে এই বছর এই মাছের দাম কিনতে গিয়ে কালঘাম ছুটেছে সাধারণ নাগরিকদের। তবে এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবারে। এমনিতে ইলিশ মাছের চাহিদা 12 মাসই অনেক বেশি থাকে, তার ওপর বর্ষাকাল হলে এই মাছের চাহিদা যেন আরও একটু বেড়ে যায়। এমনকি এই মাছকে সকল মাছের রানী বলা হয়, কারণ এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি এই মাছের গন্ধই আলাদা। সূত্রের খবর, এই বছর মরশুমের প্রথম থেকেই ইলিশের চাহিদা ছিল। এবার ডায়মন্ড হারবারে দেখা গেল সারি সারি ইলিশ। এই সাজানো ইলিশগুলি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে অনেকেরই। ডায়মন্ড হারবারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বলে শহর থেকে বহু মানুষই সেখানে উপস্থিত হয়েছেন। ডায়মন্ড হারবারে এত পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয়েছে যে এই বিক্রয়ে খুশি হয়েছেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে এই মাছ শুধুমাত্র যে কলকাতা থেকে অনেকে কিনতে এসেছেন তা কিন্তু নয়। শহর ও জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ডায়মন্ড হারবারে এসেছেন ইলিশ মাছ কিনতে। এমনকি অনেকে অনলাইনেও পেমেন্ট করেছেন। পাশাপাশি আগের থেকে অর্ডার দিয়ে মাছ কিনেছে বাঙালিরা। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ইলিশ মাছের জন্য যে ক্রেতারা ছুটে যাচ্ছেন তাতে যে সেখানে ইলিশের দাম অনেকটাই কম তা কিন্তু নয়। এখানে 1 থেকে 1.5 কেজি মাছ পাওয়া যাচ্ছে 1800 টাকায়। 700 থেকে 800 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের সরকারি বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জানা গিয়েছে জনশুনানি চলাকালীন তার উপর হামলা করা হয়। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে এই হামলা তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জনশুনানি চলাকালীন এই হামলা করা হয় বলে অভিযোগ। বছর 35-এর এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতে নাতে তাকে ধরে ফেলেন, কিন্তু কেন এই হামলা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি ওই অভিযুক্ত ব্যক্তির কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও জানা যাচ্ছে না। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি সিভিল লাইন্স পুলিশ স্টেশনে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।
জানা গিয়েছে সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস, সেখানেই সাপ্তাহিক জনশুনানির শুনানি চলছিল। জানা গিয়েছে ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান, আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়েছে, এমনকি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই হাতে নাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা। অন্যদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি চিকিৎসকদের দল ছুটে গিয়েছে, তবে রেখা গুপ্তের চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। রাজধানীতে মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সংবিধানের ১৩০তম সংশোধনী বিল নিয়ে উত্তাল সংসদ। নতুন এই প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি টানা ৩০ দিন জেল হেফাজতে থাকেন তবে তাদের পদ থেকে সরানো যাবে। বিরোধীদের অভিযোগ, এই আইন কার্যত কেন্দ্রকেই অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে এবং নির্বাচিত রাজ্য সরকারের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের বুধবার ৩টি গুরুত্বপূর্ণ বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলগুলির মধ্যে রয়েছে সংবিধান ১৩০তম সংশোধনী বিল ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল ২০২৫। সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে সংবিধান সংশোধনী বিল। প্রস্তাবিত সংশোধনে বলা হয়েছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যদি ৩০ দিন ধরে জেল হেফাজতে থাকেন, এমনকি দোষী সাব্যস্ত না হলেও, তবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর তাদের পদ থেকে সরিয়ে দিতে পারবেন। এই প্রস্তাব প্রযোজ্য হবে প্রধানমন্ত্রীর জন্য, যদিও বাস্তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি এমন পদক্ষেপ নেবে এমন সম্ভাবনা কার্যত শূন্য। নতুন বিলে সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের নতুন ধারা সংযোজনের প্রস্তাব রয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো মন্ত্রী যদি টানা ৩০ দিন জেল হেফাজতে থাকেন এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ থাকে যার সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড বা তার বেশি, তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ওই মন্ত্রীকে ৩১তম দিনে পদচ্যুত করবেন। এই আইনের মাধ্যমে কার্যত রাজ্য সরকারগুলির ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানো হবে বলে রাজনৈতিক মহলের মত, বিশেষত জম্মু ও কাশ্মীরে, যেখানে কেন্দ্র আগে সুপ্রিম কোর্টে বলেছিল শিগগিরই পূর্ণ রাজত্ব ফিরিয়ে দেওয়া হবে। অথচ নতুন সংশোধনী বিল সেখানে নির্বাচিত সরকারের ক্ষমতা কমিয়ে কেন্দ্রীয় শাসন আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে। বিলটি প্রকাশ্যে আসতেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল একযোগে এর বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীদের দাবি, এই বিল গণতন্ত্রকে দুর্বল করবে এবং রাজ্যের নির্বাচিত সরকারের স্বাধীনতাকে কার্যত খর্ব করবে। কংগ্রেসের বক্তব্য, এটি সংবিধানের মৌলিক কাঠামোর উপর সরাসরি আঘাত। তৃণমূল কংগ্রেসও একই সুরে বলেছে, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা কেড়ে নিতে চায় বিজেপি সরকার। সমাজ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। বিরোধীরা আরও প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের ৩০ দিনের জন্য আটক করে রাখার মতো অপব্যবহারযোগ্য রাস্তা তৈরি করছে কেন্দ্র। এর ফলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার রাস্তা আরও সহজ হবে বলে অভিযোগ তাদের। বিরোধীরা ইতিমধ্যে একত্রে এর বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই বিল পাশ হয়ে যায় তবে এটি শুধু জম্মু কাশ্মীর নয়, দেশের অন্য রাজ্যগুলিতেও নির্বাচিত সরকারকে চাপে রাখার হাতিয়ার হয়ে উঠবে কেন্দ্রের কাছে। সব মিলিয়ে বলা যায়, অমিত শাহের এই নতুন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড় তুলতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার থেকে বিল নিয়ে আর কোনো টালবাহানা নয়। দীর্ঘদিন ধরে রাজ্যের পাশ করা বিল আটকে রাখতে পারবেন না কোনো রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতি, জানিয়ে দিল শীর্ষ। কোনো রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতি কেউই আর অনির্দিষ্টকাল ধরে রাজ্যের পাশ করা বিল আটকে রাখতে পারবেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানালো, ১২ এপ্রিল তাদের দেওয়া পুরনো রায়ই বহাল থাকছে। সেই অনুযায়ী বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে।
তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির বিরুদ্ধে ডিএমকে সরকারের করা মামলায় আদালত তার পদক্ষেপকে অবৈধ এবং খামখেয়ালি বলে উল্লেখ করে। আদালতের পর্যবেক্ষণ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো রেফারেন্সে প্রশ্ন তোলা হয়েছিল এই রায় আইনত সঠিক কিনা। সেই নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমরা শুধু আইন নিয়ে মতামত দেব, তামিলনাড়ুর মামলার সিদ্ধান্ত নিয়ে কিছুই বলবো না। বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করেন, সংবিধানের 143 অনুচ্ছেদে রাষ্ট্রপতি জনস্বার্থে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন, কিন্তু আদালত এই পথে গিয়ে আগের রায় খারিজ করতে পারে না। কেন্দ্রের যুক্তি ছিল, রাষ্ট্রপতি ও রাজ্যপালের পদ রাজনৈতিকভাবে স্বাধীন, তাই এই নিয়ে আদালতের হস্তক্ষেপ অপ্রয়োজনীয়। কিন্তু তামিলনাড়ু ও কেরল সরকার পাল্টা দাবি করে, যদি প্রেসিডেন্টের রেফারেন্সের মাধ্যমে আগের রায় বদলানো হয় তবে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। দুই পক্ষের সওয়াল জবাব শেষে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, 143 অনুচ্ছেদ অনুযায়ী আদালত শুধুমাত্র আইনি মতামত দিতে পারে, তাই 12 এপ্রিলের রায় বহাল থাকবে। এর মানে ভবিষ্যতে কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতি বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবেন না। 5 বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতির পাশাপাশি রয়েছেন বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি এ. চন্দুরকর। মঙ্গলবার দীর্ঘ শুনানি চলার পর আদালত জানিয়েছে, আগামীকাল আবারও এই মামলার শুনানি হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।